আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, আমাদের সাংবিধানিক অধিকার যতটুকু আমরা ভোগ করতে পারছি সেজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং সেই সুযোগই আমাদেরকে এই জাতীয় মহাসমাবেশ আয়োজনের সুযোগ করে দিয়ে সারথী, কোটি কোটি মানুষের প্রিয় নেতা, যিনি বাংলাদেশের রাজধানী থেকে শহরে, নগরে, গ্রামে, বন্দরে যেখানেই তিনি ছুটছেন, সফর করছেন, লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য, দেখার জন্য সেখানে ছুটে আসছেন। আমাদের সেই প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি সভাপতিত্ব করবেন এবং এই জাতীয় সমাবেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তি, ইসলামী শক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই জাতীয় সমাবেশে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। এই সমাবেশ আহ্বানের কয়েকটা উদ্দেশ্য আমরা সামনে রেখেছি, যা আমাদের এই সমাবেশ থেকে উচ্চকিত হবে, উচ্চারিত হবে। প্রথম হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে এবং তার আগে যে সমস্ত ফ্যাসিবাদীদের হাতে যারা নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই গণহত্যার বিচার অবিলম্বে সম্পন্ন করতে হবে। নির্বাচনের পূর্বে মানবতা বিরোধী অপরাধ, এই সব অপরাধীদের বিচার যেন জাতির সামনে দৃশ্যমান হয়, এটা আমাদের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম দাবি। এরপর অবশ্যই নির্বাচন সুষ্ঠু করার প্রয়োজনে গণ আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের কতগুলো রাষ্ট্রীয় অর্গান এবং বিভাগের মৌলিক সংস্কার শেষ করতে হবে। এই মৌলিক সংস্কারের দাবি আমরা এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। যদিও জুলাই অভ্যুত্থানের পর সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তি এই সংস্কারের দাবি তুলেছেন, যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের জন্ম হয়েছে এবং তারা কর্তৃত্ববাদী শাসনে আমাদের দেশের সমস্ত ক্ষমতা, রাজনৈতিক, মানবিক, সাংবিধানিক সবকিছু কেড়ে নিয়ে তারা বর্বর একটা যুগ তারা শাসন করেছে। এই কর্তৃত্ববাদী শাসক যেন আর তৈরি না হয়, এই জন্য আমাদের রাষ্ট্রের কাঠামোকে পরিবর্তন করতে হবে। এর জন্য সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে, ন্যাশনাল কনসেনসাস কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে জাতীয়ভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের মেজর ইস্যুতে ঐক্যমতের প্রচেষ্টাও সেখানে চলছে। এই প্রচেষ্টা সফল করা দরকার। বিফোর ইলেকশন মৌলিক এই সব পয়েন্টে সংস্কারগুলো শেষ করতে হবে। নির্বাচন কমিশন, সংবিধানের কিছু সংস্কার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য, দুর্নীতি দমন কমিশন, অনেক ইম্পর্টেন্ট এখানে আছে, জুডিশিয়ারি, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে, কনসেনসাস কমিশন তারা আবার একটা সুপারিশ দিয়ে এখন দলগুলোর মধ্যে ঐক্যমতের চেষ্টা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টায় নিরলসভাবে তারা সময় দিয়ে যাচ্ছে এবং অবদান রেখে যাচ্ছে এই ঐক্যমতে পৌঁছবার জন্য। আমরা মনে করি কোন ষড়যন্ত্র যেন এই সংস্কার কাজকে বিঘ্ন করতে না পারে। সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আর একটা ফ্যাসিবাদের, জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন প্রায় 2000, আহত হয়েছে 20,000-এর উপরে, শহীদদের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন এবং চিকিৎসা এখনো শেষ হয়নি। তাদের কান্না, তাদের চোখের পানি, তাদের আহাজারি এখনো চলছে। অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গিয়েছে। বাড়িবাসীদের ভোটাধিকার তো দিতেই হবে, ভোট কিভাবে তারা দিবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে লিখিতভাবে আমরা একটি প্রতিনিধি দল ইলেকশন কমিশনকে দাবি আগেই জানিয়েছিলাম এবং বারবার আলোচনার পর ওনারা নীতিগতভাবে একমত হয়ে তার প্রক্রিয়া ওনারা শুরু করেছেন। আমরা এই দাবিও এই জাতীয় সমাবেশ থেকে আবার তুলব। দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশকে বিনির্মাণের ব্যাপারে আমাদের দাবি এই সমাবেশ থেকে উত্থিত হবে। জাতীয় নির্বাচনের যে যুক্তি, যে গ্রহণযোগ্যতা, এটাও আমরা এই মহাসমাবেশ, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না। এই নানান পরিস্থিতির উত্তরণে এই জাতীয় সমাবেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ
সরকারের প্রতি, দেশবাসীর প্রতি এই সব গণ দাবিগুলো, এই গণ আকাঙ্ক্ষাগুলো সামনে রেখে আগামী 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আপনাদের সামনে আমি আমাদের এই সমাবেশের ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের গৃহীত কিছু পদক্ষেপ তুলে ধরছি। আমাদের এই জাতীয় সমাবেশ সফল করার জন্য একটা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছিল। এটাকে সফল করার জন্য 8টি উপকমিটি গঠন করা হয়েছে। সেখানে আমাদের ডেকোরেশন, মঞ্চ, সাউন্ড সিস্টেম, প্রচার, মিডিয়া, অভ্যর্থনা, মেডিকেল, পরিবহন, শৃঙ্খলা, পানি, স্যানিটেশন, সাংস্কৃতিক বিভাগ, নানান বিভাগ সমন্বয়ে এইসব কমিটি দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ এই সমাবেশকে সুষ্ঠু করার জন্য। আমাদের মঞ্চ ও মাঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল মঞ্চ আমাদের যেখানে নেতৃবৃন্দ বসতে পারবেন 80 ফিট বাই 40 ফিট এবং 2 মঞ্চের পাশে আরো 140 ফিট লম্বা একটা বড় মঞ্চ হচ্ছে এবং সব মিলিয়ে মঞ্চের পরিমাণ দাঁড়াচ্ছে 220 ফিট লম্বা মঞ্চ হচ্ছে, আর এদিকে যাচ্ছে 40 ফিট। মঞ্চের উপরে ত্রিপল যুক্ত, বৃষ্টির কারণে আমরা ছাউনির ব্যবস্থা করব। স্টেজটা হবে আমাদের 3 গ্যালারি বিশিষ্ট স্টেজ হবে। 3 গ্যালারি সিস্টেমে ধাপে ধাপে আমাদের চেয়ারে বসার ব্যবস্থা থাকবে। স্টেজের সামনে বর্ধিত আকারে একটা আধুনিক পোডিয়ামের মাধ্যমে স্পিকার স্ট্যান্ড বা বক্তা যেখানে সামনে বক্তব্য রাখবেন সে ব্যবস্থা আমরা রেখেছি। মাঠের অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরো চেয়ার থাকবে, 300, 600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। স্টেজের পেছনে একটা গ্রিন রুম থাকবে। বিভিন্ন প্রয়োজনে কেউ বিশ্রাম নিতে চাইলে সেখানে একটা আলাদা ব্যবস্থা থাকবে এবং সেখানে আমাদের মাঠের চতুর্দিকে সহজে দেখতে এবং শুনতে পারার সুবিধা রেখে 33টি এলইডি স্ক্রিন থাকবে ভেতরে এবং বাইরে সব মিলিয়ে। মাইকের হর্ন আমরা মাঠের বাইরে রাজধানীর যতদূর পৌঁছানো সম্ভব 310টি হর্ন মাইকের আপাতত সেট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। সাংবাদিক এবং ইউটিউবারদের জন্য 24 বাই 20 ফিট বিশিষ্ট একটা মিডিয়া স্টেজ থাকবে ইনশাআল্লাহ সামনের দিকে। 2টা স্টেজ থাকবে মিডিয়া এবং আমাদের ইউটিউবারদের জন্য। বিদ্যুতের অল্টারনেটিভ পৃথক জেনারেটরের ব্যবস্থা থাকবে। পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে পৃথক মোটর দিয়ে। যদি বৃষ্টি নামে আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। বৃষ্টিটা এখন যদিও শ্রাবণ মাস পড়েছে, বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো পানি যেন জমে না যায় তার জন্য আমাদের কিছু প্রস্তুতি আমরা রেখেছি। এবং অসমতল মাঠকে সমান করার জন্য পর্যাপ্ত পরিমাণ বালু ফেলা হচ্ছে। আপনারা অনেকেই মাঠ দেখেছেন, প্রতিদিন আমরা মাঠ মনিটরিং করছি। আমরা মাঠটাকে সমান করে মানুষ বসতে পারবে। আমরা তো বসার ব্যবস্থা করব, মাঠেই লোকেরা বসবে। বিশাল মাঠ, এখানে এত লোকের চেয়ার দিয়ে বসলে অ্যাকোমোডেশন করা কঠিন হবে। এই জন্য আমরা ত্রিপল দিয়ে বসতে পারি, সেজন্য মাঠটাকে আমরা সমতল করার চেষ্টা করছি। প্রচার প্রচারণায় সারা দেশে পোস্টার, লিফলেট বিতরণ হচ্ছে ব্যাপকভাবে। রাজধানীর ঢাকাকে গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ওভারব্রিজ, দর্শনীয় স্থানগুলোতে আমরা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দিয়ে আমরা সজ্জিত করার চেষ্টা করেছি। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণ এবং ঢাকা মহানগরী উত্তরের ব্যবস্থাপনায় সে সমস্ত প্রচার কার্যক্রম চলছে। এবং ঢাকা অন্যান্য জায়গায় ভ্রাম্যমাণ মাইকিং হচ্ছে, লিফলেট বিলি হচ্ছে, প্রচার মিছিল হচ্ছে প্রতিদিন সকাল বিকাল। ভ্রাম্যমাণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এই জাতীয় সমাবেশের মূল বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমাদের সাংস্কৃতিক পরিবেশনা হবে আমাদের এই জাতীয় সমাবেশের একটা আলাদা আকর্ষণ। মূল সমাবেশের কার্যক্রম যেহেতু 2টায় শুরু হবে, দুপুর 2টায় বক্তৃতার পালা, তার আগে সকাল 10টা থেকে ইনশাআল্লাহ আমাদের এই সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে। সেখানে কোরআন তেলাওয়াত, হামদ, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এখানে প্রদর্শিত হবে এবং পরিবেশিত হবে। বাংলাদেশের খুব পরিচিত প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী সহ আঞ্চলিক এবং
বিভিন্ন জাতীয় সাংস্কৃতিক সংগঠন এই পরিবেশনায় অংশগ্রহণ করবেন। 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করবেন। বিভাগ তো আপনারা শুনলেন, অনেকগুলো ডিপার্টমেন্ট আমরা করেছি। এই সব বিভাগে আমাদের প্রায় 6000-এর মতো স্বেচ্ছাসেবক ইনশাল্লাহ দায়িত্ব পালন করবেন। স্বেচ্ছাসেবকদের জন্য পরিচিতির সুবিধাতে আলাদা ড্রেস থাকবে। ঢাকা শহরের বাইরে থেকে, ঢাকা রাজধানী এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যারা আসবেন, গাড়ি পার্কিং এর জন্য আমরা কমপক্ষে 15টা পার্কিং এর ব্যবস্থা আমরা রেখেছি। তাতে হবে না। আমরা যে সাড়া পাচ্ছি সারা দেশ এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, তাতে রেলপথ, নৌপথ, সড়ক পথ, সব পথেই এই জনসভার দিকে মানুষের ঢল নামে রাজধানীর মুখে ইনশাআল্লাহ। তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি এই পার্কিং স্পটগুলো সেফ এবং সেফটি সিকিউরিটি কিভাবে রাখা যায় সেগুলো নির্দিষ্ট করে সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক ইনশাআল্লাহ থাকবে। ওয়াসা থেকে সরবরাহকৃত পানির ব্যবস্থা রাখার চেষ্টা করছি। পানি বোতলের পানি রাখার জন্য আমরা 50,000 মিনারেল ওয়াটারের বোতল রাখবার জন্য আমরা ইনশাআল্লাহ পরিকল্পনা গ্রহণ করেছি। ভিআইপি এবং সাধারণের জন্য খুব জরুরি ভিত্তিতে টয়লেটের প্রয়োজনে আমরা বেশ কিছু টয়লেট ব্যবস্থা ভিআইপিদের জন্য রেখেছি, সাধারণের জন্য আমরা ইনশাআল্লাহ রাখবো। প্রাথমিক চিকিৎসার জন্য, ফার্স্ট এইডের জন্য আমাদের 15টা মেডিকেল বুথ থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানের চারিপাশ দিয়ে আমাদের ভিতরে বাইরে মিলে মোট 15টা মেডিকেল বুথ থাকবে। একাধিক বেড, প্রতিটি বুথে 2 জন করে এমবিবিএস ডাক্তার, জরুরি ঔষধ এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা রাখবার ব্যবস্থা করেছি। আমাদের আইটি টিম এবং লাইভ সম্প্রচারের জন্য ফ্রন্ট ও ড্রোন ক্যামেরার সাহায্যে সমাবেশে উচ্চমানের ভিডিও ধারণ এবং তা সমাবেশ স্থলের এলইডি স্ক্রিনে প্রদর্শন করা এবং ফেসবুক, ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে আমাদের জাতীয় সমাবেশের কার্যক্রম। এবং জনসভার শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজধানীর বাইরে থেকে আগত জনসাধারণের জন্য সড়ক, নৌ ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বিভাগের সহযোগিতা কামনা করেছি। আমরা সাক্ষাৎ করেছি, লিখিতভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদা জানিয়েছি। আমাদের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে আমরা যাবতীয় সহযোগিতা ওনাদের কাছে চেয়েছি। ওনারা সাধ্যমতো সহযোগিতার জন্য কথা দিয়েছেন এবং তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণকে জাতীয় এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য এবং সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীর কাছে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সর্বশেষ যে খবর পাচ্ছি তাতে সারা দেশ থেকে সড়ক, নৌ এবং রেলপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে ইনশাআল্লাহ ওই দিন বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে। এ কারণে দেশবাসীর কাছে আমাদের আহ্বান এবং রাজধানীবাসীর কাছে বিশেষ করে আহ্বান যে এই সব কারণে নগর জীবনে হয়তো একটু দুর্ভোগ এবং যানজট সৃষ্টি হতে পারে। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসী এবং নগরবাসীর কাছে অগ্রিম বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি যে এই সমাবেশের কারণে কিছু জনদুর্ভোগ, কিছু যানজটের কারণে নগরবাসীর কিছু কষ্ট হবে। আমরা নগরবাসীর কাছে, দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করে রাখছি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে আমরা মানুষের জন্য এবং দেশের কল্যাণেই কাজ করছি। আমাদের একটি রাজনৈতিক সাংবিধানিক অধিকার এই বিশাল জাতীয় সমাবেশ সফল করা। আমরা দুর্ভোগ এড়ানোর জন্য কিন্তু দেখবেন নগরীর কোনো সড়ক আমরা ব্যবহার করিনি। অনেকে রাস্তার উপরে সমাবেশ করেন, কিন্তু আমরা কোনো সড়ক ব্যবহার না করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকেই ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেটা খুবই ব্যয়বহুল। এখানে পানি, এখানে বালু ভর্তি করা লাগে, যথেষ্ট এক্সপেন্সিভ এখানে একটা মহাসমাবেশ করা। তবুও আমরা সড়ক এড়িয়ে আমরা এই ময়দানকেই কিন্তু জনসভার জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। যে সড়কে এরকম জনসভা করলে কিন্তু রাজধানী একেবারেই অচল হয়ে পড়ে। এটা আমরা জনস্বার্থে আমরা এই কষ্ট করেছি। ফলে আমরা দেশবাসীর কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাবো, সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এবং যত বিভাগ আছে সমগ্র দেশবাসীর কাছে আমরা আন্তরিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি। বৃষ্টি মৌসুম হওয়ার কারণে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। আমরা আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের যথেষ্ট সহযোগিতা
সুব্যবস্থা, ওখানে আপনাদের সংবাদ গ্রহণ এবং পরিবেশনের জন্য আমরা রাখবার চেষ্টা করেছি। আমাদের এই জাতীয় মহাসমাবেশে যারা উপস্থিত হবেন, বৃষ্টি হলেও তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ সফল করেই তারপর সমাপ্তি পর্যন্ত থাকেন, সেই আহ্বান আমরা আগের থেকেই জানিয়ে রাখছি। আমাদের সেই মোটিভেশন আগের থেকেই চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, মোটামুটি আমি আমাদের এই জাতীয় মহাসমাবেশের উদ্দেশ্য, আমাদের ব্যবস্থাপনা সংক্রান্ত কথা এবং দেশবাসী এবং নগরবাসীর প্রতি, সাংবাদিকদের প্রতি সহযোগিতার এই আহ্বান জানিয়ে আপাতত আমি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের জাতীয় মহাসমাবেশ সম্পর্কিত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের এই মহাসমাবেশকে আবহাওয়া সহ সামগ্রিক পরিবেশ অনুকূল রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন আপনাদের থাকতে পারে, খুব স্বাভাবিক, এক একজন করে যদি করেন, খুব শর্ট। আজকে প্রসঙ্গটা তো জনসভা, অন্য প্রসঙ্গে না গেলে একজন একজন। জি জি, ইসলামী আন্দোলনের একটা প্রোগ্রাম আমরা দেখেছি। আমরা দেখলাম যে লাখো লাখো মুসল্লি বা আলেম ওলামা ইসলামী সমাজের লোকজন সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ আর যারা নারী ভোটার তার উপস্থিত রাজনৈতিক সমাবেশ আমরা দেখি। আপনারাও ইসলামী এক আন্দোলন করছেন এবং জামাত ইসলামী সহ রাজনৈতিক সংগঠন, আপনারা আপনাদের এই সমাবেশে নারীর উপস্থিতি নিশ্চিত করবেন কিনা? দ্বিতীয়ত হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে আপনি কথা বলছেন। আমরা প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় দেখতে পাচ্ছি যে পিআরের কারণে আমরা যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা, সেখানে প্রার্থী বাছাইয়ের জন্য জনগণ তার পছন্দ অনুযায়ী, যদি বিএনপির প্রার্থী পছন্দ না হয়, জামাতের প্রার্থীকে পছন্দ করার সুযোগ পায়। আপনারা যে পিআর পদ্ধতির কথা বলছেন, সেখানে জনগণ তার প্রার্থী বাছাইয়ের সুযোগ থেকে বঞ্চিত হবে। আপনারা কি জনগণের ক্ষমতাকে আরো সংকুচিত করে দিচ্ছেন কিনা? ধন্যবাদ। আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদেরকে, নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা। মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে। আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন, তারাও এই আগ্রহ ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমির জামাতের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা। বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে এই বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা, ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ, সুশৃঙ্খল, ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব। আমি একটু লেট মি ফিনিশ। আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন, তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন, সারা দুনিয়া ঘরে বসে, শুধু দেশ কেন, সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে। এটার জন্য আমরা দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন, লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে, ইনশাল্লাহ সুযোগ পেলে। নেক্সট হচ্ছে পিআর পদ্ধতি। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনেরও প্রশ্ন আছে। এটা নিয়ে গোলটেবিল হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন। বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং পিআরেরও প্রায় 6টা পদ্ধতি আছে। এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি, এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। পার্লামেন্টের 300 আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করেন। এখানে কালো টাকা, বেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য থাকে না, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়, অনেক সুবিধা এখানে আছে। সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক, এটা খুব ডিসকাশনের ব্যাপার না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমির জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন। নেক্সট, আপনাদের এই সমাবেশে আপনারা তো অনেক বড় আয়োজন করেছেন, কত লোক হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন? আশঙ্কা না, আশা। আমরা আশা করছি সেটা অগণিত, আমরা গণনা করে বলতে পারবো না। আমরা এই সংখ্যাটা অগণিত শব্দ দিয়ে বুঝাতে চাই যে সারা দেশ থেকে
বিপুল পরিমাণ লোক আসবে, আপনারাই গণনা করবেন ইনশাআল্লাহ। নেক্সট আমরা দেখেছি যে গতকালকে একজন এনসিপি যে প্রোগ্রাম করেছিল সেখানে হামলা হয়েছে। তো যেহেতু আপনাদের এত বড় একটি প্রোগ্রাম, সেক্ষেত্রে নিরাপত্তার জায়গাটা আপনি কিভাবে নিশ্চিত করছেন আপনাদের দলীয়ভাবে এবং সেই সাথে প্রশাসনের সাথে যারা রয়েছেন, কিভাবে আসলে এটা সমন্বয় একটু হয়ে গেছে, একটা উত্তর দিয়ে দিই। আমরা আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ বসেছেন। আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন। বিভিন্ন এজেন্সি এ ব্যাপারে কাজ করছে। আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তাআলার সাহায্য পেলে, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে এই সমাবেশ এদিক থেকে হবে। আর গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি। গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের সম্মানিত আমিরে জামাত এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে, যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস, এসপি অফিসে, তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমির জামাত নিজেই মনিটর করেছেন, কথা বলেছেন। আমার সাথে কথা হয়েছে, উনি এনসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, আমরা তাদের পরামর্শ দিয়েছি। আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন, আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন, এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম, তাদের সাংবিধানিক অধিকার, তারা সারা দেশে পদযাত্রা করছে, পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল, সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো। ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। এসেছেন তারা এসেছে পরে, কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। যাই হোক, তারপরে আমাদের আমির জামাত সহ দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি, তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি, আমির জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, সবই হয়তো আপনারা দেখেছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে, তাদের পাশে আমরা থাকব। আমার মনে হয় শেষ করতে পারি আমরা, ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ। এটার ওই আমার কথা এসে গেছে, আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশে তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আজকে বিকাল 5টায় এনসিপির উপরে এই হামলা, আক্রমণ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে বাইতুল মোকাররমের চত্বর থেকে বিকাল 5টায় ঢাকা উত্তর দক্ষিণ মহানগরীর যৌথ উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে। আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।